সদরঘাটে লঞ্চের রেশারেশি, গ্রেফতারকৃতরা রিমান্ডে, পিরোজপুরে বেল্লালের বাড়িতে মাতম। যে ঘটনা কালকে হয়েছে এটা মাইনে নেওয়ার মতো না, তাহলে আইনগতভাবে আমরা চাই সঠিক তার বিচার হোক। এবার হাজারীবাগে আগুনে পুড়ল বিভিন্ন প্রতিষ্ঠান, ভাসান থেকে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। বাঘ দেখেছি, পাখি দেখেছি, আমি একটা বিশাল সাপ দেখছি, গদর সাপটা অনেক ভয়। আমরা খুব এনজয় করছি, ফুল ফ্যামিলি সহ এসেছি, ভালো লাগছে। ঈদের এই দিনগুলো মানুষ খুব ভালোভাবে এনজয় করছে, এটা দেখতে খুব ভালো লাগছে। ঈদ উৎসবে বিনোদন কেন্দ্রে ভিড়, আজও ঢাকা ছাড়ছে মানুষ, সড়কে বেড়েছে দুর্ঘটনা, বেশিরভাগ মোটরসাইকেলে। আওয়ামী বিদ্বেষ থেকেই ভারতীয় পণ্য বর্জন করছে দেশের জনগণ, দাবি বিএনপির। দিল্লির দাদাগিরির প্রতিবাদ, মত মান্নার। এবং রাজাকারের তালিকায় ধীরগতি হয়েছে মাত্র 150 উপজেলায়, প্রশাসনে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের দায়ী করলেন মন্ত্রী। দর্শক, শুভেচ্ছা সংবাদ সন্ধ্যায় শুনছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জ্যোতি। লঞ্চের রেশারেশিতে দড়ি ছিঁড়ে 5 জনের প্রাণহানির পরও বদলায়নি রাজধানীর সদরঘাটের চিত্র। লঞ্চ মালিকদের খুশি করতে ও বেশি যাত্রী পেতে অসুস্থ প্রতিযোগিতা থামেনি লঞ্চ কর্মীদের। লোক দেখানো ভ্রাম্যমাণ আদালত অব্যবস্থাপনার জন্য নামমাত্র জরিমানা করেন। লঞ্চ কর্মীরা লোক দেখানো শৃঙ্খলা দেখান। আর লঞ্চ দুর্ঘটনায় এজাহারভুক্ত 5 আসামিকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। বৃহস্পতিবার সদরঘাটে এমবি ফারহান 6 লঞ্চের ধাক্কায় তাশরিফ 4-এর লঞ্চের দড়ি ছিঁড়ে 5 জন নিহত হন। এই ঘটনায় 5 জনকে আসামি করে ওই দিন রাতে মামলা দায়ের করে বিআইডব্লিউটিএ। তবে দুর্ঘটনার পরের দিন আবারও দেশ টিভির ক্যামেরায় ধরা পড়ে লঞ্চের পারাপারি। চাঁদপুরগামী ইমাম হাসান 2 লঞ্চ ঘাটে শিডিউল অনুযায়ী নোঙর করে, আর পাশে থাকা এমবি ময়ূর 10 তাকে ধাক্কা দেয়। এ সময় ইমাম হাসান 2 লঞ্চে উঠতে যাত্রীরা ঝুঁকির মধ্যে পড়েন। এ বিষয়ে ইমাম হাসান লঞ্চের মালিক বলেন, বেশি যাত্রী পাওয়ার আশায় বড় লঞ্চগুলো এমন করে। তবে এমবি ময়ূর লঞ্চের নাবিক পুরো বিষয়টি অস্বীকার করেন। আমার পরবর্তী যে লঞ্চ সে চাচ্ছে আমাকে সরায় দিয়ে রশি মুছে ছেড়ে সে ওই জায়গাটা নিবে, নিলে কি হবে যাতে আমি কোনো যাত্রী না নিতে পারি, সে পুরো যাত্রীটা নিয়ে নিবে। হ্যাঁ, ধাক্কা স্বাভাবিক লাগবে। এইটা একটার সাথে একটা যখন পাশাপাশি লাগবে তখন আর একটু লাগবেই। এই যে লাল দাগ দেয়া চিহ্নটি দেখতে পাচ্ছেন টার্মিনালে, এটি আসলে বিআইডব্লিউটি এর একটি নির্দেশনা। এই নির্দেশনা অনুযায়ী যাত্রীরা এই দাগের ওপারে যাবে না, ওপারে গেলেই ঘটতে পারে দুর্ঘটনা। তবে এই লাল দাগ সম্পর্কে যাত্রীরা অনেকেই জানেন না। আপনি কোনো রেড লাইন সম্পর্কে জানেন না? না না না, কোনো রেড লাইন সম্পর্কে জানেন না? জি না, আমি সেটা বলতে পারবো না। সংশ্লিষ্টরা বলছেন, মালিককে খুশি করতে যাত্রী আগে তোলার জন্যই এমন অসুস্থ প্রতিযোগিতা চলে সদরঘাটে। এই যে লঞ্চ বার্থিং করা আছে ওই লঞ্চ আমাদেরকে জায়গা দিব, আমি স্বেচ্ছায় ঢুকে যাব, কিন্তু ওরা আমাদের জায়গা দেয় না, এই জন্য পারাপারি হয়। স্টাফরা যদি খেয়াল করতেন যে 2টা লঞ্চের মাঝখানটা ঢুকাইয়া এই যে একটা রশির মধ্যে প্রেশার দিলে রশিটা কুলাইব কিনা, এটা স্টাফদের সম্পূর্ণ স্টাফদের খামখেয়ালি ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে। শুক্রবার সকালে বিআইডব্লিউটিএ ভ্রাম্যমাণ আদালত চালায় সদরঘাটে। এ সময় মেসার্স খন্দকার শিপিং লাইন্সের এমবি মিরাজ 6কে সিঁড়ির সাথে রেলিং না থাকায় 3000 টাকা জরিমানা করা হয়। আরও কয়েকটি লঞ্চের দড়ি মেয়াদ উত্তীর্ণ থাকায় সেগুলো জব্দ করা হয়। নিরাপত্তামূলক বিষয়গুলাই বেশি দেখছি, সিঁড়ির রেলিং আছে কিনা। একটি লঞ্চকে আমরা 3000 টাকা জরিমানা করেছি রেলিং না থাকার কারণে। পাশেই নোঙর করা ছিল হাসান শিপিং লাইন্সের এমবি জামাল 4। ভ্রাম্যমাণ আদালত দেখি লঞ্চের কর্মচারীরা বাঁশ ধরে দাঁড়িয়ে রেলিং তৈরি করেন, তবে ম্যাজিস্ট্রেট চলে যাওয়া মাত্র সে বাঁশ নামিয়ে ফেলেন। 5 জন নিহতের ঘটনায় বৃহস্পতিবার আটক 5 জনকে এই সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এজাহারভুক্ত এই আসামিদের শুক্রবার সকালে নিম্ন আদালতে নেওয়া হয়। নৌপুলিশ 7 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আরিফা চৌধুরী হিমেলের বিচারিক আদালত। আর এই ঘটনায় বিআইডব্লিউটিএ শুক্রবার সকাল থেকে প্রথম দিনের তদন্ত কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার জন্য যে বিষয়গুলো এর সাথে জড়িত রয়েছে সেগুলোকে আমরা দেখেছি। আমরা একেবারে তদন্ত কাজ একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। 5 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী ফজলে আদিত্য আছেন সদরঘাটে, সরাসরি তার সাথে আমি যুক্ত হবার চেষ্টা করছি। আদিত্য যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। আদিত্য, আমি দর্শককে যেমনটি বলছিলাম যে এরকম বড় দুর্ঘটনার পরের দিন আসলে সদরঘাটে লঞ্চের রেশারেশি, আপনি যেহেতু একদম সদরঘাটে আছেন, আপনার মুখ থেকেই আসলে আমি সরাসরি জানতে চাই যে সেখানকার সার্বিক পরিস্থিতি এখন কেমন, আপনি যদি জানাতেন আমাদের দর্শককে। যেমনটি বলছিলেন যে সার্বিক পরিস্থিতি, গতকালকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই আনন্দের দিনে একটি দুঃখের বার্তা বলা চলে যে সেই সদরঘাটের আজকে বিভিন্ন রকম অভিযান কার্যক্রম পরিচালনা করেছে। লঞ্চে যেই সদরঘাটের যে টার্মিনালের লঞ্চ ভিড়ানোর জন্য যে রশিগুলো বাঁধা হয় অথবা যে শিকলগুলো দিয়ে বাঁধা হয় তা পর্যাপ্ত পরিমাণ মজবুত আছে কিনা এবং যেই লঞ্চগুলো পাড়ে আসছেন তা সঠিকভাবে তারা পার্কিং করছেন কিনা লঞ্চে, সেই বিষয়াদি নিয়ে আজকে একটা অভিযান কার্যক্রম অলরেডি পরিচালনা করা হয়েছে। তবে আমি আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে সদরঘাটে এখন পর্যাপ্ত পরিমাণ যাত্রী আছে, কেননা কিছু মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছে, আবার যারা ঈদের ছুটি কাটিয়েছে তারা ঢাকা কেন্দ্রিক ফিরে আসছে। তবে মানুষের মধ্যে যে এই ধরনের দুর্ঘটনা হওয়ার যে দুর্ঘটনা হয়েছে তার কিন্তু প্রভাব মানুষের মধ্যে পড়েনি। তবে সংশ্লিষ্টরা সবাই সচেতন আছেন যেন এই ধরনের দুর্ঘটনা এড়াতে যা যা করণীয় দরকার তারা ইতিমধ্যে পদক্ষেপ নিচ্ছেন। তবে এই ধরনের দুর্ঘটনা কখনোই কাম্য নয়, এমনও বলেছেন যে বিএডব্লিউটি এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে এই জন্য তারা সদরঘাট লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক সম্পূর্ণ জায়গায় বিভিন্ন পয়েন্টে তারা বিভিন্ন রকম সতর্কীকরণ বার্তা তারা দিচ্ছেন। তবে মালিকদের জন্য একটা মালিকদের হচ্ছে আরো হুঁশিয়ার হতে হবে, যাতে করে তাদের যে লঞ্চগুলো তারা যাদের নিয়ন্ত্রণের জন্য দিচ্ছেন তাদেরকে দক্ষতা পরীক্ষা অবশ্যই করা উচিত। এবং আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে যাত্রীরা স্বাচ্ছন্দ্যই কিন্তু তাদের বাড়ি ঘরে ফিরে যাচ্ছেন অথবা গ্রাম থেকে তারা শহরের দিকে ছুটে আসছেন। পরিস্থিতি মোটামুটি ভিতরের যে পরিস্থিতি তা নিয়ন্ত্রণে রয়েছে। তবে সদরঘাটের বাহিরের যে পরিস্থিতি, যেটা হচ্ছে ফুটপাতে বেশ যানজটের সৃষ্টি হয়, কারণ সেখানে বিভিন্ন রকম ফুটপাতের অব্যবস্থাপনা রয়েছে। তবে আমি আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে সদরঘাটে এখন পর্যন্ত অনেক ধরনের লঞ্চ আছে যারা হচ্ছে ছেড়ে এসেছে এবং যাত্রী নিয়ে যাওয়ার জন্য তারা অপেক্ষা করছে, এবং অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে বিভিন্ন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় এই লঞ্চগুলো ছেড়ে চলে যাবে। রাজধানী সদরঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ যুদ্ধ। আদিত্য, থাকুন আপনি আমাদের সাথে। সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত 5 জনের মধ্যে 3 জন একই পরিবারের সদস্য। তাদের মরদেহ আজ সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গ্রামের বাড়িতে দাফন করা হয়। এই পরিবারে চলছে শোকের মাতম। পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে বেল্লাল গ্রামের বাড়িতে ফিরলেন, তবে লাশ হয়ে। বৃহস্পতিবার বিকেলে সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় প্রাণ যায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেল্লাল হোসেন, স্ত্রী মুক্তা বেগম ও 3 বছরের শিশু সন্তান মাইশার। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নে তাদের বাড়িতে এখন কেবল স্বজনহারা আহাজারি। শুক্রবার সকালে ঢাকা থেকে নিহতদের লাশ গ্রামের বাড়িতে পৌঁছার পর তাদের লাশ দাফন করা হয়। আইন শৃঙ্খলা রক্ষা সহ দাফন কার্য সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেছে পুলিশ, আর নিহতদের পরিবারের সদস্যদের সহযোগিতায় কাজ করেছে জেলা প্রশাসন। 2 ওয়ার্ডের 2 মেম্বার এবং আমরা যারা ছিলাম রিলেটিভ, আমাদের রিসিভ করার দায়িত্বে আমরা লাশ গ্রহণ করছি, এবং লাশ মেয়ে এবং মেয়ের মানে ওর বউ এবং বাচ্চা, এদের দাফন হইতেছে বাবার বাড়িতে, আর ওর দাফন হইতেছে ওর মামা বাড়িতে। যে ঘটনা কালকে হয়েছে এটা মাইনে নেওয়ার মতো না, তাহলে আইনগতভাবে আমরা চাই সঠিক তার বিচার হোক। গাজীপুরের এক গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন বেল্লাল। পরিবারের সবার সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি যাওয়ার জন্য স্ত্রী ও সন্তান নিয়ে সদরঘাটে পৌঁছেছিলেন ঈদের দিন বিকালে। লঞ্চের ধাক্কায় ছিঁড়ে যাওয়া দড়ির আঘাতে ঘটনাস্থলে প্রাণ যায় এই 3 জন সহ মোট 5 জনের।
নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর ভাসান থেকে গ্যাস লিকেজে দগ্ধ হওয়া 6 জনেরই অবস্থা আশঙ্কাজনক। সবার শ্বাসনালী পুড়ে গেছে জানিয়ে চিকিৎসকরা বলছেন একজনকে আইসিইউতে আর 2 জনকে নেওয়া হয়েছে এসডিইউতে। জানা যায় শুক্রবার ভোর 4টার দিকে নামাজ পড়তে উঠে কয়েল জ্বালাতে গিয়ে গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাস থেকেই আগুনের সূত্রপাত হয়। আহতরা সবাই একই পরিবারের। মাইনুদ্দিন আরিফের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মিরপুর ভাসানটেকের কালভার্ট রোডের 2য় তলায় একবারে নিচতলার এই রুমে ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ লিটন ও তার স্ত্রী সন্তান সহ 6 জন। শুক্রবার ভোর 4টার দিকে ফজরের নামাজ পড়তে উঠে কয়েল জ্বালানোর সময় আগুন লেগে যায় ঘরে। গ্যাস সিলিন্ডার ঘরের বাইরে থাকলেও পাইপের সাহায্যে ঘরের মধ্যে ছিল চুলার সংযোগ। ওই চুলার সংযোগ লিকেজ থাকায় ঘরে গ্যাস জমে যায়। মশার কয়েল জ্বালানোর সঙ্গে সঙ্গে লেগে যায় আগুন। গ্যাস সিলিন্ডার থেকে লিক হয়ে ঘরের ভিতরে আগুন ধরছে। 6 জন ছিল, 6 জনে পুড়ে গেছে। তাদের তো চিনাই জানা, কে লিটন, কে লামিয়া, কে সুজন, কে লিজা, কে লিজার আম্মু, কি লিজার নানু, কাউকে চিনা যায় না। তারা এভাবে পড়ছে। অবস্থা অনেক খারাপ। আমার নানুর অবস্থা তো খারাপ, আমার খালার অবস্থাও খারাপ, সবার অবস্থা খারাপ। শুধু ছোট একটা বাচ্চা আছে, আমার ভাই, খালতো ভাই, এর অবস্থাটা একটু ভালো আছে, আর নাহলে সব চিকিৎসকরা জানিয়েছেন লিটনের শরীরে ৬৭%, স্ত্রী সূর্যবানুর ৮২%, 8 বছরের সন্তান সুজনের ৪৩%, মেয়ে লামিয়ার ৫৫%, আরেক মেয়ে লিজার ৩০% ও শাশুড়ি মেহরুন্নেসার ৪৭% পুড়ে গেছে। সবারই 80% থেকে শুরু করে 80-র উপরে থেকে শুরু করে সর্বশেষ যে আছে সেটা 30% বার্ন আছে। তবে এর মধ্যে আমরা 2 জনকে এইচডিইউতে পাঠাচ্ছি এবং একজনকে আইসিইউতে পাঠাচ্ছি। সবার শ্বাসনালী পুড়ে গেছে জানিয়ে চিকিৎসক বলছেন তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। যারা আসে সবাই আসলে খুবই আশঙ্কাজনক অবস্থা এবং সবারই শ্বাসনালী পোড়া আছে, একই ফ্যামিলির লোক। পেশায় লিটন একজন ফার্নিচার ব্যবসায়ী। ঈদ শেষে পরিবার নিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও আগুনে পুড়ে এখন হাসপাতালের বেডে জীবন মরণের মধ্যে পরিবারের সদস্যরা। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। এদিকে রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় আগুন লেগে পুড়ে গেছে মসজিদ, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান সহ বেশ কিছু স্থাপনা। ফায়ার সার্ভিস 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মাইনুদ্দিন আরিফের আরও একটি রিপোর্ট দেখব আমরা। শুক্রবার দুপুর 11:15টার দিকে রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধের জাউরচর এলাকার দারুস-সুন্নাহ মাদ্রাসা মার্কেটে হঠাৎ আগুন লাগে। এতে পুড়ে যায় দারুস-সুন্নাহ মাদ্রাসা, মসজিদের একাংশ এবং কি ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। আগুন দেখে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। এর মধ্যেই 7 থেকে 8টি দোকানে ছড়িয়ে পড়ে আগুন। পরে ফায়ার সার্ভিস এসে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে গেছে মাদ্রাসার ছাত্রদের বইপত্র ও তাদের রান্নার জন্য রাখা চাল ডালও। প্লাস্টিকের বোতল সবকিছু শুকনা, আবার বাঁশের ঘর। আগুনটা দ্রুত বাজে লাগার সাথে সাথে ছড়িয়ে গেছে। আমার দোকানে আগুন লাগে কিছু নাই, সব তছনছ হয়ে গেছে। আমার প্রায় 60-70 হাজার ট্রের মাল সামান আছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন কাগজের কার্টনের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়। পুড়ে গেছে খাবার হোটেল, ভাঙাড়ি, প্লাস্টিকের দোকান ও কাগজের কার্টনের গোডাউন সহ বেশ কিছু প্রতিষ্ঠান। আমার পরনের পাঞ্জাবিটা আমি বাইর করে আইতারি না। 10 মিনিট হয় না, 10 মিনিটের ভিতর আপনি সব ছড়ায় গেছে। ফায়ার সার্ভিস বলছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে 60টি ইউনিট। কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে খতিয়ে দেখবে তারা। প্রাথমিক অবস্থায় আমাদের একটু ব্যাক পেতে হয়েছিল, কারণ এখানে যে দাহ্য বস্তু আছে, এখানে প্লাস্টিকের বোতল আছে, তারপরে আপনার কাগজ আছে, মূলত ভাঙারি দোকানে যা থাকে। আর পানির সোর্সের আমাদের একটু সমস্যা হয়েছিল। আমরা দ্রুত পার্শ্ববর্তী আমরা পাম্প সেট করে আমরা এই আগুন নির্বাপন করতে সক্ষম হই। ঈদের ছুটিতে মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা না থাকায় কেউ হতাহত হয়নি বলে জানান এলাকাবাসী। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছেন বিপুল সংখ্যক মানুষ। মহাখালী বাস টার্মিনাল ও লঞ্চে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো ছিল। ছুটি না পাওয়া, বাড়তি ভাড়া আর পথের ভোগান্তি এড়াতে ঈদের পর যাত্রা করলেও লাভ হয়নি। ঈদের পরেও এমন যাত্রী পেয়ে খুশি কাউন্টার মালিকরা। আর ঢাকা রেল স্টেশনে কমিউটার ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ করেছেন যাত্রীরা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে।
ঈদ উল ফিতরের ছুটিতে এবারও রাজধানী ছেড়েছেন বিপুল সংখ্যক ঢাকাবাসী। তবে ঈদের আগের 2-1 দিন ছাড়া যাত্রীর চাপ তেমন একটি ছিল না। তবে ঈদের দ্বিতীয় দিন সকালে মহাখালী বাস টার্মিনালে যাত্রীর চাপ ছিল চোখে পড়ার মতো। টিকিটের প্রত্যাশায় লাইনে দাঁড়াতে হয় তাদের। যাত্রীরা বলছেন ঈদের পরে এমন ভিড় তাদের ধারণার বাইরে। ঈদের পরে যাচ্ছি যে একটু ভিড় কম হবে মনে করে এর জন্য। ঈদের পরে তো পুরো ঢাকা ফাঁকা ছিল, এইখানে এত চাপ থাকবে তো বুঝতে পারি নাই। ঈদের আগে টিকিটের দাম বেশি হওয়ায় কেউ কেউ পরে রওনা করেন। তবে চাহিদার কারণে তাদের এখনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। আছেন 400 টাকা ভাড়া, এখন ঈদ গেছে এখনো 700 টাকা। টিকিট নিতে আমাদের অনেকটাই চাপাচাপির মধ্যে অনেকটা জ্যামজট মানে ক্লিয়ার করে তারপর নিতে হয়েছে। ঈদের পরেও ঘরমুখ যাত্রীর এমন চাপে খুশি বাস কর্মীরা। আলহামদুলিল্লাহ, সকাল থেকে ফার্স্ট ট্রিপ থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো যাত্রী। ঈদের দ্বিতীয় দিনে সদরঘাট থেকে চাঁদপুর ও ভোলার ইলিশার লঞ্চেও ছিল ভিড়। অতিরিক্ত যাত্রী নিয়ে টার্মিনাল ছেড়ে যায় লঞ্চগুলো। এমন ভিড় আমি কখনো দেখিনি, আজকে অতিরিক্ত ভিড়। কমলাপুরে সকাল থেকে ছিল রেল যাত্রীর ভিড়, তবে বেলা বাড়ার সাথে সাথে কমে যায় চাপ। তবে কমিউটার ট্রেনে সব স্টেশনের টিকিট বিক্রি না করার অভিযোগ করেন যাত্রীরা। জানান সবাইকে দিতে হচ্ছে সবশেষ দূরত্বের ভাড়া। টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা, 160 টাকা ভাড়া রাখতেছে। 7টা টিকিট চাইছি, 4টার সিট দিচ্ছে, 3টার ভাড়া এক্সট্রা মানে দাঁড়ানো পরে আমরা বলছে যে 160 টাকার 7টা টিকিটের যা টাকা সেই টাকা নিচ্ছে। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দায়ী করেন কাউন্টার কর্মীরা। আর এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি স্টেশন ম্যানেজারের। জয়দেবপুরের টিকিট আমার কাছে নাই, আমি দিচ্ছি না। জয়দেবপুরের টিকিট নিষেধ আছে। আপনি স্টেশনের মাস্টারকে জিজ্ঞাসা করেন, সম্পূর্ণ তথ্য পাবেন। এই ধরনের যদি কোনো অভিযোগ আসে যে মাঝ রাস্তায় টিকিট বিক্রি করা যাবে না, এরকম কোনো ওদের নিয়ম নাই। যদি ওরা জানে সেভাবে আমাদের জানলে তারা আমরা ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে। পরে দেশ টিভি টিম স্টেশন মাস্টারকে নিয়ে কাউন্টারে গেলে দেওয়া হয় সব দূরত্বের টিকিট। ঠিক আছে, টিকিট বের করেন। আচ্ছা নিয়ে আসবো স্যার, নিয়ে আসবো স্যার। এখন নেন আপনি বলছেন, এখন ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ঈদ উৎসব আনন্দময় করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে 24 ঘন্টায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন 256 জন, যাদের বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। চিকিৎসকরা বলছেন যে প্রতি বছর ঈদ আসলেই আশঙ্কাজনক হারে বাড়ে দুর্ঘটনার রোগী। বিস্তারিত জানবো নূপুর মাহমুদের রিপোর্টে। তামিম হাসান ঈদ জামাত শেষে আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে এখন হাসপাতালের বিছানায়। রাস্তা পার হতে গিয়ে দ্রুত গতির বাইক আঘাত করে তাকে। দুর্ঘটনার পরপরই তাকে ভর্তি করা হয় এলাকার সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে রেফার করে দেওয়া হয় ঢাকায়। রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন কই থেকে যে বাইক আসছে মানে আমার বাচ্চাও বলতে পারে না মানে কিভাবে যে মানে এই ব্যথাটা মানে আপনার পাইছে পায়ের মাঝে। রাজধানীর পঙ্গু হাসপাতালে গত 24 ঘন্টায় শুধু দুর্ঘটনার শিকার হয়ে ভর্তি হয়েছেন 372 জন, যাদের বড় অংশই মোটরসাইকেল দুর্ঘটনায় শিকার। পলিটেকনিকের ছাত্র শহীদুলও তাদেরই একজন। সিএনজির সঙ্গে সংঘর্ষে এখন হাসপাতালে শয্যায়। একটা ফোন আসে যে আপনার ছেলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। তখন যাই দেখি যে তাই এরকম শোয়া, তার কোনো জ্ঞান নেই, ব্লাড যাইতেছে। এই অবস্থায় ওখানে ঈদের দিন কোনো ডাক্তার ওইরকম ছিল না, ইন্টার্নিং ডাক্তার ছিল। সে অপারগতা জানানোর কারণে আমরা সাথে সাথে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ঢাকায় চলে আসি। ভ্যানের ওভারটেক করতে যায় আর কি, ওভারটেক করতে যায় একটু গতি দিতে হয় বেশি। তারপরে পাশে যে গাছ ছিল, এই অন্ধকার তো সন্ধ্যার মাগরিবের পরে গাছটা আর কি ফলো করতে পারে নাই চালক। এই কারণে আমার পা আর কি আমিও চাপাইতে পারি নাই, সামনে তো ডাবলিং, এই গাছের সাথে বাইধা মানে রানের মাঝখান থেকে 2টা খণ্ড হয়ে যায়। চিকিৎসকরা বলছেন ঈদ আসলেই দুর্ঘটনার রোগী বাড়ে হাসপাতালে। রাজধানী থেকে ঢাকার বাইরে থেকে বেশি রোগী ভর্তি হয়, যেটা মেইনলি 15 বছর থেকে 30 বছরের মধ্যেই 90% বাইক অ্যাক্সিডেন্ট রোগী আমাদের হাসপাতালে আসে। যেমন গত দিন অর্থাৎ ঈদের দিন 24 ঘন্টার ভিতরে আমাদের হাসপাতালে রোগী এসেছে 256 জন, যার ভিতরে আপনার বাইক অ্যাক্সিডেন্ট 76 জন আর আপনার আদার্স অ্যাক্সিডেন্ট 54 জন। বিশেষজ্ঞরা বলছেন ঈদের সময় ফাঁকা রাস্তা থাকায় যানবাহনের অতিরিক্ত গতির কারণেই ঘটেছে এসব দুর্ঘটনা। যদি আপনি আনফিট গাড়িগুলি থামাতে চান, এখনই কিন্তু ওয়ার্কশপগুলিতে আপনার অভিযান করার কথা, সেই অভিযান কিন্তু তারা করছে না। তো এই কারণেই আমি দেখছি যে এবার ঈদে যেহেতু অবকাঠামো আমাদের অনেক বেড়েছে,
যানজটের চেয়েও আসলে দুর্ঘটনার ঝুঁকিটা আমি এবার বেশি দেখছি। নিয়ন্ত্রণহীন গাড়ি চালিয়ে উৎসবকে শোকে পরিণত না করে পরিবারের কথা চিন্তা করে হলেও স্বাভাবিক গতিতে গাড়ি চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটিতে স্বজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকে। ঈদের দিন বিনোদন কেন্দ্রগুলোয় ভিড় কিছু কম থাকলেও বেড়েছে পরের দিন। চিড়িয়াখানা, শিশু মেলায় দেখা যায় শিশুদের উচ্ছ্বসিত আনন্দ। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে দর্শনার্থীদের পদচারণায় সরগরম হয়ে ওঠে নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র চিড়িয়াখানা। তীব্র দাবদাহ উপেক্ষা করে বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তেই থাকে। বাবা মায়ের সঙ্গে চিড়িয়াখানায় এসে দারুণ আনন্দিত শিশুরা। বাঘ দেখেছি, পাখি দেখেছি, ময়না দেখছি, কুমির দেখেছি, বানরকে আমাকে খুব ভালো লাগতেছে। আমি একটা বিশাল সাপ দেখছি, গদর সাপটা অনেক ভয়। ও আরে আল্লাহ, আমি তো জিব্রা দেখি না। তো স্কুলের সময় তখন ছুটি পাই না, আর তাই বাবাকে বলেছিলাম ওই যে ঈদের দিন বাবা আমাদের চিড়িয়াখানায় নিয়ে যাও, তো বাবা আমাদের চিড়িয়াখানায় নিয়ে এসেছে। চিড়িয়াখানার পাশাপাশি শিশুদের অনেক বিনোদন কেন্দ্র শিশু মেলায় সরব উপস্থিতি। পার্কের রাইডগুলোই চড়ে কাটে তাদের আনন্দ সময়। স্কুলে ছুটির সময় থাকে না, বাবাকে বলেছি শিশু মেলায় আনতে। সবার সাথে আসতে আমার ভালো লাগছে। শিশু মেলায় চড়ে আমার অনেক ভালো লাগছে। ঘোরাতে চড়ছে, আমার ঘোরাতে অনেক ভালো লাগে। তবে নগরের শিশুদের উপযোগী পর্যাপ্ত বিনোদন কেন্দ্র না থাকার অভিযোগ করেন অভিভাবকরা। এখানে বেড়ানোর প্লেস খুবই সীমাবদ্ধ, তাছাড়া সবাই ওয়ার্কিং ব্যস্ত থাকে। এখন এই ছুটিতে এইরকম একটা প্লেসে বিভিন্ন রাইড আছে, কিছুটা খোলামেলা, বাচ্চা অনেক এনজয় করতেছে। বাচ্চারা ঘরবন্দি থাকে, মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে, যার জন্য আমরা বাইরে নিয়ে আসছি একটু আনন্দ দেওয়ার জন্য। ঈদের দিনে এই ছুটির ফাঁকে আমার ছোট 2 মেয়ের নিয়ে আসছি। অনেক সময় অফিসের কারণে আসাই হয় না, এই ঈদের ছুটির কারণে এই ফাঁকে আমরা এই বাচ্চাদের সাময়িক আনন্দের জন্য এই শিশু পার্কে আসছি। এইসব জায়গা খুব কম, যে কারণে হয়তো আমরা গার্জিয়ান যারা আছি বাচ্চাদের ওইসব জায়গায় নিয়ে যাই না। যদি বেশি থাকতো হয়তো বাসায় খুব বেশি থাকতো না। প্রিয়জনের সান্নিধ্যে অনাবিল আনন্দে প্রতিটি পরিবারের ঈদ উদযাপনই কাম্য। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সম্প্রতি দেশে ভারতীয় পণ্য বর্জন নতুন মাত্রা পেয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের দাবি, আওয়ামী বিদ্বেষ থেকেই মানুষের এই অবস্থান। যতদিন দেশটি বাংলাদেশের মানুষের মানসিক অবস্থা বিবেচনা না নেবে, ততদিন ভারতের বাংলাদেশ নীতি ব্যর্থ হবে। আর ভারতীয় পণ্য বর্জনের সফলতা না এলেও এমন কর্মসূচি দেশের রাজনীতিতে দিল্লির দাদাগিরি প্রতিবাদ বলে মনে করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ক্ষমতাসীন আওয়ামী লীগকে সমর্থন ও বাংলাদেশের রাজনীতিতে ভারত সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরে ভারতীয় পণ্য বয়কটের কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। সমমনা রাজনৈতিক দলগুলোর মতো বয়কট কর্মসূচিকে এরই মধ্যে সমর্থন জানিয়েছেন বিএনপিরও বিভিন্ন স্তরের অনেক নেতা। ভারতীয় পণ্য বর্জন কর্মসূচির সফলতা নিয়ে সংশয় থাকলেও একে দেশের রাজনীতিতে অন্য দেশের হস্তক্ষেপের প্রতিবাদ হিসেবে দেখছেন নাগরিক ঐক্যের সভাপতি। আরে ভাই, ইন্ডিয়ানটা দিচ্ছেন কারণ অন্য দেশে তাই হচ্ছে। এটা 4 টাকা বেশি দিয়ে হলে অন্য দেশের জিনিস কিনছে লোকে, অনেক না। যেটা ভারতীয় পণ্য ব্যবসায়ীদের বা ভারত সরকারকে খুব চিন্তায় ফেলে দিতে পারে। ভারতীয় পণ্য বর্জনের মধ্যে দিয়ে এইটা প্রমাণিত হয়েছে মানুষ ভারতের এই রাজনৈতিক দাদাগিরিকে না বলছে। বিএনপি নেতাদের দাবি, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জনগণের সাথে ভারত সুসম্পর্ক অব্যাহত রাখতে চায় কি চায় না সে বার্তা স্পষ্ট করতেই পণ্য বর্জন। শ্রীলঙ্কার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ভালো না, নেপালের সঙ্গে ভালো না, মালদ্বীপের সঙ্গে ভালো না, ভুটানের সঙ্গে ভালো না, মিয়ানমারের সঙ্গে ভালো না, আফগানিস্তানের সঙ্গে ভালো না, পাকিস্তান না হয় বাদই দিলাম। আছি তো কেবল আমরা। ভালো বলতে যতটুকু ততটুকু হচ্ছে আমাদের সঙ্গে, ভারতের জনগণের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে। সেই ঝুঁকিটা ভারতের বর্তমান সরকার নিয়ে জনগণের সম্পর্কটা নষ্ট করবে কিনা এটা তাদের পুনর্বিবেচনা করা উচিত। এই বার্তাটাই আমরা দিতে চাচ্ছি। আওয়ামী লীগের মতো এরকম নমনীয় নতজানু আর কোনো দল বাংলাদেশে পাবে না, সেই জন্যই তারা সমর্থন করে যাচ্ছে।
এমনকি বিরোধী দলের নেতাদের মধ্যেও কেউ যদি একটু নড়বড়ে হয়ে যায় তখন সুজাতা সিংয়ের মতো কেউ এসে আবার ঠিক করে, হোসেন মোহাম্মদ এরশাদের বেলায় যেটা আমরা দেখেছি। সুতরাং একটি দেশের রাজনীতিতে এরকম নগ্ন হস্তক্ষেপ আমরা আশা করি না ভারতের কাছ থেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলছেন, দেশের তরুণ প্রজন্ম কেন ভারত বিদ্বেষী হচ্ছে তা দেশটির নীতি নির্ধারকদের পর্যালোচনা করতে হবে। ভারত সরকারের ব্যর্থতা, তাদের যারা নীতি নির্ধারক রয়েছে, তাদের যারা রাজনীতি যারা পরিচালনা করেন, তাদের সাউথ ব্লক রয়েছে, যতক্ষণ পর্যন্ত না ভারত নির্মোহভাবে এই বাংলাদেশের মানুষের যে সাইকোলজিক্যাল স্টেট সেটা পর্যালোচনা না করবে, আমি বিশ্বাস করি ভারতের বাংলাদেশ নীতি ততদিন পর্যন্ত সম্পূর্ণ ব্যর্থ হবে। আওয়ামী লীগ বিদ্বেষী হওয়ায় দেশের মানুষ ভারত বিদ্বেষী বলেও দাবি করেন ডক্টর মঈন খান। পরিস্থিতির কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ আজকে আওয়ামী লীগ বিদ্বেষী, এবং আওয়ামী লীগ বিদ্বেষী হবার কারণে আজকে সেটার বহিঃপ্রকাশ হচ্ছে ভারত বিদ্বেষী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কয়েক বছর ধরে হলেও রাজাকারের তালিকার কাজ শেষ করতে পারছে না সরকার। মুক্তিযুদ্ধ মন্ত্রী জানান, 53 বছর পর তথ্য পাওয়া এখন দুরূহ। তার মতে প্রশাসনে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী লোকদের জন্য এই কাজটি বাধাগ্রস্ত হচ্ছে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন যে যাই হোক না কেন রাজাকারদের সঠিক তালিকা হতেই হবে। এদিকে রাজাকারের তালিকা তৈরির দায়িত্বে থাকা কমিটির প্রধান শাহজাহান খান জানান, 150 উপজেলার তালিকা প্রস্তুত, মন্ত্রী বললেই তা তুলে দেওয়া হবে। জয় যাদবের রিপোর্টে বিস্তারিত জানবো আমরা। মুক্তিযুদ্ধে হানাদারদের সহায়তার জন্য এদেশীয় দোসর রাজাকারদের একটি তালিকা ছিল সে সময়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেই তালিকা থেকে প্রথম দফায় 2019 সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর 10,789 সদস্যের তালিকা প্রকাশ করে সরকার। এ নিয়ে দেখা দেয় বিতর্ক, নাম আসে অনেক মুক্তিযোদ্ধারও, ফলে তালিকাটি প্রত্যাহার করে নেয় সরকার। তখনই সিদ্ধান্ত হয় ঢালাওভাবে না করে 2 শ্রেণীতে করা হবে রাজাকারের তালিকা। একটি যারা সক্রিয়ভাবে পাকিস্তানিদের সহায়তা করেছে তারা, আরেকটি যারা জীবন বাঁচাতে নাম লিখিয়েছেন তারা। ওই সময়ে যদি হতো সহজ ছিল, যত দিন যায় তত জটিলতা বাড়ে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, এখনো প্রশাসনে রয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা, ফলে বাধাগ্রস্ত হচ্ছে রাজাকারের তালিকার কাজ। প্রত্যক্ষ বাধা দেন না, কর্মের মাধ্যমে বাধা যাতে না হয়। আপনি সরাসরি তো না করতে পারবেন না, এমন কিছু কাজ করবেন যাতে এটা বাধাগ্রস্ত হয়। তো নিশ্চয়ই এখন প্রশাসনে বলবে তো প্রমাণ করেন যে চেতনার স্বাধীনতার চেতনা কতজন ধারণ করে, সেটা তো এরা তো এখন বলবো যে প্রমাণ না করে ঢালাওভাবে একটা কথা হচ্ছে। আবার আমি যেহেতু মন্ত্রী, আমার পক্ষে বলা তো আরো কঠিন। স্থানীয় লোকজনের কাছ থেকে জেনেই এই তালিকা চূড়ান্ত করতে হবে জানান মন্ত্রী। সেখানে কমিটি করে ওই এলাকার মানুষের কাছ থেকে শুনে যে কারা এই স্বাধীনতা বিরোধী সক্রিয় ভূমিকা ছিল সেটা জেনে করা উচিত। কোনো ঢালাওভাবে কোনো কিছুর উপর নির্ভর করলে হবে। একাদশ সংসদের মেয়াদেই রাজাকারের তালিকা করার জন্য সেই সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খানকে প্রধান করে 3 সদস্যের কমিটি হয়। কমিটি এখন পর্যন্ত 150 উপজেলায় রাজাকারের তালিকা চূড়ান্ত করেছে। আমি প্রায় 1.5 শতাধিক উপজেলার তালিকাটা প্রস্তুত করেছি। এটাকে নিয়ে আমি মন্ত্রীর সঙ্গে কথা বলি, উনি যেভাবে পরামর্শ দেয়, এখনও যদি চায় আমি দিয়ে দিতে পারবো, বা পরবর্তীতে যদি উনি বলেন যে না একসঙ্গে দেন, সেটা করতে হলে আরও সময় লাগে। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলেন, কোনো টাল বাহানা নয়, রাজাকারের প্রকৃত তালিকা করতেই হবে। অবশ্যই তালিকা উচিত, এটি আমাদের রাজনৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এখানে ভীরুতা দেখানোর কোনো সুযোগ নেই। যত প্রভাবশালী মানুষ হোক না কেন, তাদের আত্মীয় স্বজনের নাম আসলে তাদের নাম থাকতেই হবে। নেতারা বলেন, দেশে এখনো স্বাধীনতা বিরোধীরা নানাভাবে তৎপর, ইতিহাসের সত্য ধরে রাখতে এই তালিকা প্রয়োজন। এই তালিকা তৈরি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈশাখী উৎসবে মেতেছে পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারা। সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা, পাশাপাশি অশান্ত পাহাড় শান্তিতে ভরে উঠুক এমন প্রত্যাশা করেন। আগামী 3 দিন চলবে এই উৎসব। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট।
মেয়েরা বাহারি রঙের বিনোদ হাদি আর ছেলেরা ধুতি পাঞ্জাবি ফতুয়া পরে হাজির সাঙ্গু নদীর তীরে। নদীর কিনারায় ফুল রেখে কেউ প্রণাম করছেন মা গঙ্গার উদ্দেশ্যে, আবার কেউ প্রার্থনা করছেন। এভাবেই নানা বয়সী নারী, পুরুষ ও শিশু পানিতে ফুল ভাসানোর উৎসবে মেতে ওঠেন বান্দরবানে। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আমরা অনেক আনন্দভাবে আশীর্বাদ স্বরূপ আমরা বরণ করিনি। শ্রদ্ধা গুজে ফাঙ্গুরি আরাও মা গঙ্গারে সাক্ষী লাগে নিসুকে শান্তিতে থেবাতে। উৎসব মুখর পাহাড়িরা বছর জুড়ে মেতে থাকে নানা উৎসবে। তবে সবকিছুকে ছাপিয়ে যায় বর্ষবিদায় ও বরণ উৎসব, যা বৈশাখী নামে পরিচিত। সবসময় যাতে সুখে শান্তিতে থাকতে পারি, আমরা জগতের সকল প্রাণী সুখে থাকুক সে প্রত্যাশা করে ফুল বাসানো হয়। শুক্রবার সকালে খাগড়াছড়িতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল দিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের জন্য মঙ্গল কামনা করা হয়। গঙ্গাবার উদ্দেশ্যে আমরা ফুল দিয়ে আমরা প্রার্থনা জানিয়ে আমরা ফুল বিজয় করি। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার জন্য আমাদের আজকের এই ফুল বিজয়। উৎসব দেখতে খাগড়াছড়িতে বেড়েছে পর্যটকের সংখ্যা। প্রাণীর এই উৎসব ঘিরে পাহাড় এখন রঙে রঙিন। কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে বৈশাখীর মূল আনুষ্ঠানিকতা। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর বৃহত্তম সামাজিক আয়োজনে ব্যস্ত এখন শহর, নগর আর পাহাড়ি পল্লীগুলো। এখান থেকে গঙ্গা মা থেকে স্নান গোসল করে শুদ্ধ হয়ে তারপরে বাড়িঘর সুন্দরভাবে সাজাবো। এই জন্য সারা বছর আমি যেন ভালো থাকি। উৎসবের প্রথম দিন পাহাড়ি জনগোষ্ঠী গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদনের লক্ষ্যে শহরের কেরানি পাহাড়ি এলাকায় জড়ো হন। শান্তিতে থাকে, আগামী বছর জন্য সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণ কামনা করে নিয়ে আমরা ফুল বাসাই। আগামী রোববার গোজ্জা পোজ্জা বা বিশ্রামের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যায়। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।